শেয়ার করি, সুন্দর করে ইম্পর্টেন্ট আছে। বলছে এসপি ক্রিয়েশন ইজ প্রিপারিং ইট ডিসেম্বর 31, 2012 সালের একটা ব্যালেন্স শিট তৈরি করেছে তারা। দ্য ফলোইং আইটেম মে বি রিপোর্টেড অ্যাজ আইদার কারেন্ট অর লং টার্ম লাইবিলিটিস, যেখানে শুধুমাত্র কারেন্ট এবং লং টার্ম লাইবিলিটিস গুলো রয়েছে। কি রয়েছে? কারেন্ট এবং লং টার্ম লাইবিলিটিস গুলো রয়েছে। সুন্দর করে বুঝবেন, বোঝার পর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। তিনটা এন্ট্রি দিছে এরা। 15/12/2012 এসপি ডিক্লেয়ার এ ক্যাশ ডিভিডেন্ড, তারা ক্যাশ ডিভিডেন্ড নগদ লভ্যাংশ ঘোষণা করছে। পার শেয়ার অন স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে, তার মানে এটা ডিভিডেন্ড পেয়েবল হিসেবে রয়েছে, যখন তারা কালেক্ট করবে সেটা পেয়েবল রিসিভেবল হয়ে যাবে। তো এখন আমি ডিক্লেয়ার করছি, আমি বলেছি যে আমি তামান্নাকে 10,000 টাকা দিলাম, দিব, সরি আমি তামান্নাকে 10,000 টাকা দিব, এই বলে আমি ঘোষণা করছি। তাহলে যখন আমি দিব বলছি তখন সেটা আমার কাছে পেয়েবল, তামান্না আমার কাছে পাবে। এখন যখন দেওয়া হয়ে যাবে, তামান্না যখন এটা গ্রহণ করবে তখন সেটা সে গ্রহণ করে নিয়ে চলে যাবে। জাস্ট এই কারণে যখন ডিক্লেয়ার করি সাথে সাথে সেটা পেয়েবল হয়ে যায়, যখন ডিক্লেয়ার করি সাথে সাথে সেটা কি হয়ে যায়? পেয়েবল হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার সাথে সাথে সেটা কি হয়ে যায়? পেয়েবল হয়ে যায়। তাহলে এই যে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি 2.5 টাকা করে পার শেয়ার, প্রতি শেয়ার প্রতি 2.5 টাকা। কত তারিখ? 31/12/2012 সালে। সেটা রেকর্ডভুক্ত হয়েছে কাদের কাছে? শেয়ার হোল্ডারদের কাছ থেকে। দ্য ডিভিডেন্ড ইজ পেয়েবল, এটা 15/1/2023 13 15/1/2013 পর্যন্ত পেয়েবল হিসাবে থাকবে। এসপি হ্যাজ ইস্যু 1 লক্ষ শেয়ার, ঘটনা ঘটাবে স্টুডেন্টরা এখানে, এই 1 লক্ষ শেয়ারের উপর 2.5 টাকা কেটে দিবে, দিলে যা হবে সেটাই এরা ডিভিডেন্ড পেয়েবল দিয়ে দেবে। কিন্তু না, ঘটনা তারপরেও আরো আছে। কমন স্টক হুইচ 50,000 শেয়ার আর হেল্ড ইন ট্রেজারি, যেখানে আরো 50,000 শেয়ার ট্রেজারি স্টক হিসাবে রয়ে গেছে। তার মানে এই যে 10 লক্ষ শেয়ার রয়েছে এর ভিতরে 50,000 রয়েছে কি? ট্রেজারি স্টক। তো একটু আগে আমি গল্পটা বললাম যে ট্রেজারি স্টকটা কি, যখন কোম্পানি নিজের শেয়ার নিজেই ক্রয় করে তাকে আমরা কি বলি? ট্রেজারি স্টক বলি। তাহলে এই 10 লক্ষের ভিতরে 50,000 ট্রেজারি রয়েছে, তার মানে এটা বাদ হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি। তাহলে ক্যালকুলেশনটা কি দেখিয়েছি? 10 লক্ষ মাইনাস 50,000 থাকে 9,50,000। এই 9,50,000-এর উপর কাটতে হবে 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা কাটলে হয় কত? 23,75,000। এটার নাম হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল। ডিভিডেন্ড পেয়েবল, ঠিক আছে, এটার নামই হচ্ছে ডিভিডেন্ড। এই 23,50,000 টাকার নামই হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল। আর ডিভিডেন্ড পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। ডিভিডেন্ড পেয়েবল, ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে কারেন্ট লাইবিলিটিস যদি পেয়েবল থাকে, পেয়েবল থাকা মানেই তো সেটা দায়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই এই 1 নম্বর এন্ট্রি নিয়ে সমস্যা আছে? তখন যখন আমরা অঙ্ক করবো না ভাইয়া। যখন আমরা অঙ্ক করবো তার হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? না ভাইয়া। ওকে, তাহলে যখন আমরা অঙ্কটা সাজাবো তখন এই ডিভিডেন্ড পেয়েবল 23,75,000-এর পাশে আমরা লিখে দেব কি? কি লিখে দিব বলেন? এটা কারেন্ট লাইবিলিটিস। কি লাইবিলিটিস? কারেন্ট লাইবিলিটিস। কেন ভাই এটা কারেন্ট লাইবিলিটিস? লং টার্ম মতো হইতে পারতো। লং টার্ম কেন হইলো না? তার প্রমাণ হচ্ছে 0 থেকে 1 বছর পর্যন্ত কারেন্ট। তাহলে এখানে তারিখ আছে কত? 15/12/2012 থেকে 15/1/2023। দেখেন 1 মাস সম্ভবত। তো 1 মাসের জন্য তো আর লং টার্ম হবে না, অবশ্যই কি হবে? কারেন্ট হবে। তারপরে 2 নম্বর এন্ট্রিটা দেখেন, 2 নম্বর। অলসো অন 31/12/2012 এসপি ভাইয়া, এই অঙ্কে এই যে তারিখের বিষয়টা এই খেয়াল করতে হবে, তাই না? তারিখের বিষয়টা খেয়াল করতে হবে, রাইট। তারিখের উপর ডিপেন্ড করবে কোনটা লং টার্ম কোনটা শর্ট টার্ম, বুঝছেন? হ্যাঁ। এবার বলছে অলসো 31/12/2012, 31/12/2012-তে এসে ডিক্লেয়ার করছে 10% স্টক ডিভিডেন্ড। লক্ষ্য করেন কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে? 10% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, 10%। তাহলে একটু আগে ক্যাশ ডিভিডেন্ডের কথা বললাম, তো ক্যাশ ডিভিডেন্ড যদি বকেয়া থাকে তাহলে ডিভিডেন্ড পেয়েবল হয়ে যায়। এখন স্টক ডিভিডেন্ডের ঘটনা কি ঘটবে তার জন্য নোট লেখাই দিছি। তার জন্য আমি কি লেখাই দিছি? নোট লেখাই দিছি। নোটটা কি লেখাই দিয়েছি? যে স্টক ডিভিডেন্ড কখনোই কারেন্ট লাইবিলিটিস অথবা লং টার্ম লাইবিলিটিস হবে না। সুন্দর করে নোটটা মিলাই নেন। স্টক ডিভিডেন্ড কখনোই কারেন্ট লাইবিলিটিস অথবা লং টার্ম লাইবিলিটিস হবে না। তাহলে এটা কি হবে? ওনার্স ইকুইটি হবে, মালিকানার সত্ত্ব হবে। তাহলে ওনার্স ইকুইটি যেহেতু হবে, তাহলে আমাদের আজকের যে অঙ্ক ছিল, অঙ্কের আলোচনায় কি ছিল? বলছে কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস হিসাবে দেখাও। তাহলে আমাদের এই অঙ্কের ভিতরে তো আর অনার্স ইকুইটি নাই, এই কারণে অনার্স ইকুইটির এই এন্ট্রিটা আসবে না। কমেন্ট লিখতে হবে, দেখাবো। জাস্ট আগে এন্ট্রি গুলো বোঝাচ্ছি। এরপরে দেখেন
যেহেতু স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এই এন্ট্রির আর কোনো প্রয়োজন আমাদের নাই। 3 নম্বরে কি বলছে, অ্যাট 31/12/2012 বন্ড পেয়েবল, দেখেন বলেই দিছে বন্ড পেয়েবল, এই যে বন্ড পেয়েবল, তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু বন্ড পেয়েবল বলছে, হয় কারেন্ট না হয় লং টার্ম। টাকা কত, এ দেখেন এখানে কিন্তু 1 কোটি না 10 কোটি, তাহলে টাকা 10 কোটি আর আউটস্ট্যান্ডিং বকেয়া রয়েছে, তাহলে বন্ড পেয়েবল 10 কোটি টাকা বকেয়া রয়েছে। কত তারিখ, 31/12/2012 সালে এসে দেখতেছে যে এখনো বন্ড পেয়েবল রয়েছে 10 লক্ষ টাকা। দা বন্ড পে 12% ইন্টারেস্ট, তাহলে 12% সুদ দিতে হয় এভরি সেপ্টেম্বর 2030, প্রত্যেক সেপ্টেম্বর 2030-এ, প্রতি বছর 12 সালে সেপ্টেম্বর 30, 13 সালে সেপ্টেম্বর 30, 14 সালে সেপ্টেম্বর 30, প্রতি বছর সেপ্টেম্বর 30-এ এসে কত টাকা করে সুদ দেয়, 12% সুদ দেয়। এন্ড ম্যাচুরিটি ইনস্টলমেন্ট অফ টাকা 2.5 কোটি, 2,50,00,000, এবং ইনস্টলমেন্ট হিসাবে প্রতি বছর 2.5 কোটি টাকা কেটে নেয়, তাহলে প্রতি বছর কত কোটি টাকা কাটে, 2.5 কোটি টাকা কাটে। সেপ্টেম্বর 30, প্রতি বছর সেপ্টেম্বর 30-এ এসে 2.5 কোটি টাকা কেটে নেয়। বিগিনিং সেপ্টেম্বর 30, 2013 সালে কত টাকা শুরুতে ব্যালেন্স থাকবে সেটা দেখাও। তাহলে কি ঘটনা ঘটছে বলেন তো, খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে বুঝবেন, রেকর্ডিংটা দিয়ে দিব, বারবার দেখবেন। বলছে যে, আবারও শুরু থেকে বলতেছি, এই এন্ট্রিটা বারবার দেখবেন রেকর্ডিংটা। বলছে যে 31/12/2012, 31/12/2012 বন্ড পেয়েবল ছিল কত, 10 লক্ষ, থাকলো 10 লক্ষ। দা বন্ড 12% ইন্টারেস্ট, 12% সুদ দিতে হবে, অবশ্যই সুদ দিব এভরি সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর 30-এ এসে। অ্যান্ড ম্যাচুরিটি ইজ ইনস্টলমেন্ট টাকা 2.5 লাখ, এবং ইনস্টলমেন্ট পরিশোধ করতে হয় কত, 2.5 কোটি, সরি 2.5 কোটি, এটা 10 কোটি আর এটা 2.5 কোটি, এভরি সেপ্টেম্বর 30, বিগিনিং সেপ্টেম্বর 30, 2013, তাহলে 2013 সালে সেপ্টেম্বর 30-এ ব্যালেন্স কত আছে সেটা দেখাতে বলছে। তার মানে পুরো একটা বছরের হিসাব করে আমাদের দেখাতে হবে এই 3টা এন্ট্রি। লক্ষ্য করেন এবার, এই প্রথম এন্ট্রির হিসাব তো করে দিয়েছি, কি হিসাব করে দিয়েছিলাম, এই যে 23,75,000 টাকা ডিভিডেন্ড পেয়েবল, এই হিসাবটা তো বুঝেছিলেন তো। এবার আসেন 3 নম্বর এন্ট্রির হিসাবটা করি, লক্ষ্য করেন প্রথমে আমার কয় কোটি টাকা দিছে, 10 কোটি টাকা। ভালোভাবে লক্ষ্য করেন, প্রথমে দিছে 10 কোটি টাকা। আচ্ছা, 10 কোটি টাকার উপর আমার সুদ কাটতে হবে 12%, 10 কোটি টাকার উপর আমার সুদ কাটতে হবে কত পার্সেন্ট, এই যে দেখেন 12% ইন্টারেস্ট, গুড। 10 কোটি টাকার উপর আমি 12% ইন্টারেস্ট কাটলাম, এই যে 12% ইন্টারেস্ট কাটলাম। 10 কোটি টাকার উপর আমি ক্যালকুলেশনটা বুঝাচ্ছি, 10 কোটি টাকার উপর আমি 12% ইন্টারেস্ট কাটলাম, 12% ইন্টারেস্ট। আচ্ছা, 12% ইন্টারেস্ট কাটছি কয় মাসের, দেখেন তো, 31/12/2012, তারিখটা লক্ষ্য করেন, 31/12/2012, 31/12/2012, বছর শেষ হয়েছিল সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর 30-এর পরে কি আসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস, 3 মাস। 3 মাস। কথা কি ধরতে পারছেন, তাহলে গুণ 3/12, কত আসে, 30 লক্ষ টাকা। ইন্টারেস্ট আসতেছে কত, 30 লক্ষ টাকা। ক্লিয়ার। এখন দেখেন 3 মাসের ইন্টারেস্ট আছে 30 লক্ষ টাকা, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আসতেই পারে। পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে দেখেন কি বলছে, পরবর্তীতে বলছে যে আমাদের কি কাজ করতে হবে, এন্ড ম্যাচুরিটি ইনস্টলমেন্ট, প্রতি বছর ইনস্টলমেন্ট দেয় কত, 2.5 কোটি টাকা, 2,50,00,000 টাকা প্রতি বছর ইন্টারেস্ট দেয় এভরি সেপ্টেম্বর 30, বিগিনিং সেপ্টেম্বর 30, 2013, 2013 সালের ব্যালেন্স কত থাকবে সেটা দেখাও। তাহলে আগে দেখি, আমি প্রতি বছর ইনস্টলমেন্ট দিচ্ছি কত, আমার 10 কোটি টাকার একটা সুদ ইন্টারেস্ট আছে, মানে লোন আছে, প্রতি বছর ইনস্টলমেন্ট দিচ্ছি 2,50,00,000 টাকা। তাহলে আমার প্রতি বছর 2.5 কোটি টাকা দেওয়ার পর 10 কোটি থেকে 2.5 কোটি বাদ দাও, ব্যালেন্স থাকবে কত, 7,50,00,000 টাকা, 7,50,00,000 টাকা। তাহলে এবছর ব্যালেন্স থাকতেছে 2013 সালে কত, 7,50,00,000 টাকা। ঠিক আছে, 7,50,00,000, একটা শূন্য কম হয়ে গেছে না, 50, তারপরে 2 শূন্য, সরি, এভাবে। 7,50,00,000 টাকা। বলেন, এই যে 7,50,00,000 টাকা কত সালের ব্যালেন্স বলেন তো, সেপ্টেম্বর
সেপ্টেম্বর 2013 সালের, সেপ্টেম্বর 2013 সালের কত তারিখ? 30 তারিখের ব্যালেন্স। ঠিক আছে, 30 তারিখ সেপ্টেম্বর 2013 সালের 30 তারিখের ব্যালেন্স হচ্ছে 7,50,000 টাকা। এই এন্ট্রি টুকুটাই হচ্ছে আপনাদের অঙ্কের মেন কারি, মানে মেন ভূমিকা রাখবে কারিগর। কিভাবে এবার দেখেন, ফর দ্য ইচ আইটেম অ্যাবভ ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস এন্ড লং টার্ম লাইবিলিটিস। ফর ইচ আইটেম, প্রত্যেকটা এন্ট্রি ইন্ডিকেট করো কোন টাকাটুকু কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিসে যাবে। তার মানে যেটা কারেন্ট লাইবিলিটিস যাবে সেটা লিখতে হবে, যেটা লং টার্ম লাইবিলিটিসে যাবে সেটা লিখতে হবে, তাছাড়া কিছু লেখা লাগবে না। আচ্ছা, ক্লিয়ার? 1 নম্বর এন্ট্রি তো আমরা বুঝেই গেছিলাম যে 23,75,000 টাকা কারেন্ট লাইবিলিটিস। তাহলে এটুকু লিখতে হবে কিভাবে? এই যে দেখেন, ছক কাটবেন, এই রিকোয়ারমেন্ট এক লিখবেন, লিখে কিছু লেখার দরকার নেই, এটুকু এটুকু কেটে দিবেন, শুধু ছক কাটবেন, ছকের ভিতরে লিখবেন ডিভিডেন্ড পেয়েবল, 1 নম্বর দিয়ে ডিভিডেন্ড পেয়েবল উইল বি রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস, যা লেখা আছে তাই, ডিভিডেন্ড পেয়েবল উইল বি রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস বাই, এই যে ক্যালকুলেশনটা করেছিলাম, 10 লক্ষ মাইনাস 50,000 গুণ 2 টাকা 50 পয়সা, তাহলে কত হলো? 23,75,000 টাকা। 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টে কি ছিল? স্টক ডিভিডেন্ড ছিল। ভালোভাবে মনে করেন তো, নোট লিখাই দিছি, স্টক ডিভিডেন্ড কি কারেন্ট লাইবিলিটিস? না। লং টার্ম লাইবিলিটিস? না। তাহলে এই অঙ্কের ভিতরে আসার দরকারই নাই। তাহলে কি লিখবো? নো অ্যামাউন্ট আর রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস অর লং টার্ম লাইবিলিটিস। নো অ্যামাউন্ট, কোনো টাকাই লেখা যাবে না কারেন্ট লাইবিলিটিস অথবা লং টার্ম লাইবিলিটিস হিসাবে। স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন আর রিপোর্টেড ইন এ স্টক হোল্ডার ইকুইটি সেশন। স্টক হোল্ডার ইকুইটি সেশন মানে কি? দায় মালিকানার সত্ত্ব বিবরণী। কোম্পানির ক্ষেত্রে স্টক হোল্ডার লিখতে হয়, আর ব্যক্তি মালিকানার ক্ষেত্রে অনার্স ইকুইটি লিখতে হয়। এটা একটু ভালোভাবে মনে রাখবেন। যখন ব্যক্তি মালিকানার অঙ্ক করি তখন ওনার্স ইকুইটি হয়, আর যখন আমরা কোম্পানির অঙ্ক করি তখন আমাদের কি লিখতে হয়? স্টক হোল্ডার ইকুইটি লিখতে হয়। ভালোভাবে মনে রাখবেন অথবা লিখে রাখেন, যখন আমরা ব্যক্তি মালিকানার অঙ্ক করি তখন ওনার্স ইকুইটি হয়, আর যখন আমরা কোম্পানির অঙ্ক করি তখন স্টক হোল্ডার ইকুইটি হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলছি? বলেন তো তামান্না আপু। ভাইয়া কোম্পানির অঙ্কের ক্ষেত্রে হচ্ছে আমাদের লিখতে হবে স্টক হোল্ডার ইকুইটি, হ্যাঁ, আর হচ্ছে ব্যক্তিত্বের হচ্ছে ওনার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, দায় মালিকানার সত্ত্ব বিবরণী। আর কোম্পানির ক্ষেত্রে লিখবো স্টক হোল্ডার ইকুইটি সেশন অথবা স্টক হোল্ডার ইকুইটি। ঠিক আছে? হ্যাঁ। তার মানে এই স্টক ডিভিডেন্ডটা আমাদের কিভাবে লিখতে হবে? নো অ্যামাউন্ট আর রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস, কোনো টাকা কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস এর ঘরে যাবে না। এটা যাবে কোথায়? স্টক হোল্ডার ইকুইটি সেশনে, যেটুকু লেখা আছে এইটুকুই। ক্লিয়ার? এরপরে আসেন 3 নম্বরে, যেটা বোঝালাম 3 নম্বরে কি বোঝালাম? যে আমাদের বন্ড পেয়েবল ছিল কত? বন্ড পেয়েবল অফ টাকা 2.5 কোটি, আর ইন্টারেস্ট পেয়েবল ক্যালকুলেশনটা দেখেন, 10 কোটি টাকার উপর 12% সুদ গুণ 3/12। এই যে ক্যালকুলেশনটা কিন্তু আমি আগেই বুঝাই দিয়েছি, গুণ 3/12 দিলে আমাদের কত টাকা ইন্টারেস্ট আসতেছে? 30 লক্ষ টাকা উইল বি রিপোর্টেড এ কারেন্ট লাইবিলিটিস। এই 30 লক্ষ টাকা আমাদের কারেন্ট লাইবিলিটিস হিসাবে বসবে। বাট বন্ড পেয়েবল টাকা 7,50,00,000 উইল বি রিপোর্টেড এ লং টার্ম লাইবিলিটিস। এই বন্ড পেয়েবলের এই যে 7,50,00,000 টাকা বকেয়া থাকলো, এটা কোন লাইবিলিটিস? লং টার্ম লাইবিলিটিস। এই 7,50,00,000 টাকা কিভাবে আসলো তার ক্যালকুলেশনটা এই যে দেখেন, সুন্দর করে দেখাই দিছি। এই যে ক্যালকুলেশনটা, প্রথমে 10 কোটি, 10 কোটি, তারপরে মাইনাস 2.5 কোটি, ওই যে 2.5 কোটি ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আমার 10 কোটি টাকার বন্ড পেয়েবল ছিল, সেখান থেকে 2.5 কোটি টাকা ইনস্টলমেন্ট দিলাম, তাহলে এখন বাকি থাকে কত? বাদ দাও, 7.5 কোটি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটিস। আর এই যে 30 লক্ষ টাকা বের হয়েছে, এই 30 লক্ষ টাকা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। যা লেখা আছে শখের ভিতরে হুবাহু সেম লেখাটা পরীক্ষার হলে যদি আসে লিখে দিতে হবে। বলেন কোন এন্ট্রি বুঝতে সমস্যা হয়েছে বা কোন এন্ট্রি আপনারা বুঝতে পারেননি? চৈতি আপু শুরু করেন।